নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে আরজি কর হাসপাতালে চিকিৎসকদের যে আন্দোলন চলছে এবং আরজি কর হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে অন্যান্য হাসপাতালে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কি জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট? এই প্রশ্নই উঠেছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবজারভেশনে। কারণ আপনারা জানেন যে আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। তারা সেই মামলার শুনানি মঙ্গলবার হয় এবং সেখানে রাজ্য সরকারের কৌশলী এবং কেন্দ্রীয় সরকারের কৌশলী তারা সকলে হাজির ছিলেন এবং তারা সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্ট বেশ কিছু প্রশ্ন তুলেছে সেদিনকের ঘটনা বা তার পরবর্তীকালে হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়ে। তো সেই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ 3 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চ বেশ কিছু অবজারভেশন দিয়েছে, বেশ কিছু নির্দেশ দিয়েছে মঙ্গলবার দিন। তো সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে তাদের নিরাপত্তা নিয়ে তারা যে আন্দোলন করছিল সেটাতে কি জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট? কারণ এমন একটি অবজারভেশন, সেই অবজারভেশন নেই এখন হচ্ছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ হচ্ছে এদিন সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে যখন চন্দ্রচূড় এবং আরো বিচারপতিরা যারা ছিলেন তারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন যে সেই যে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল, কেন পুলিশ হাসপাতালে ভাঙচুরের ঘটনা আটকাতে পারেনি, এই বিষয়ে হচ্ছে তারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন, এই বিষয় নিয়ে কি পদক্ষেপ করেছিল পুলিশ, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। একইভাবে যেদিনকে ঘটনার সূত্রপাত, যেদিনকে ওই মহিলা চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিং এর 4তলা সেমিনার রুমে, এবং তখন কখন এফআইআর ড্র হয়েছিল, কার অভিযোগের ভিত্তিতে এফআইআর ড্র হয়েছিল, কেন হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করেনি, এইসব বিষয় নিয়েও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। রাজ্য সরকারকে সেটা বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে। একইভাবে সুপ্রিম কোর্ট হচ্ছে সিবিআই এর কাছেও হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে, কারণ সিবিআই গত সপ্তাহের মঙ্গলবার দিন হাইকোর্টের অর্ডারে সিবিআই এই মামলা তদন্তভারে নেয় এবং বুধবার থেকেই তারা সেই তদন্ত শুরু করে। সেই তদন্তের কাজ তাদের চলছে। তাদেরকেও বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে, তারা তদন্তে কতদূর অগ্রসর হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে, এইসব বিষয়ে দিতে হবে। তো হাসপাতালের ভাঙচুরের ঘটনা, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, এই নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু আরজি কর বলে নয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ঘটনা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং একটা টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা জাতীয় স্তরে। সেই টাস্কফোর্স হচ্ছে জাতীয় স্তরে সমস্ত হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সেই ন্যাশনাল লেভেলে সেই টাস্কফোর্স হবে। সেটাও সুপ্রিম কোর্টের আজকের এই শুনানিতে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। তো এখন যেটা হয়েছে, 14ই আগস্ট রাত্রেবেলা যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে এবং সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে তারা জানতে চায়। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা এবং নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে এবং সিআইএসএফ সেই কাজ করবে। যদিও আজকের সন্ধ্যে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ মোতায়েন হয়নি, তো তারা এসে ঘুরে দেখে গিয়েছে, হয়তো বুধবার থেকে তারা নিয়োগ সেখানে মোতায়েন করবে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। কারণ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলেছেন যে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এবং পাশাপাশি তিনি চিকিৎসকদের অনুরোধ করেছেন যে আপনাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্ডার দেওয়া হচ্ছে এবং আপনারা এবার কাজে ফিরে যাবেন আর হাসপাতালে পরিষেবা দেবেন, এইটা তিনি অনুরোধ করেছেন। তো এইটার জন্যই হচ্ছে যতটা মানে প্রশ্ন চিহ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে আরজি কর হাসপাতালের চিকিৎসকরা ঘটনার দিন থেকে 9 আগস্ট থেকে তারা কর্মবিরতি পালন করছেন। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার অনেকে, তাদের সঙ্গে মেডিকেল স্টুডেন্টরা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবিতে তারা মঞ্চ বেঁধে সেখানে আন্দোলন করছেন এবং তাদের সেই আন্দোলনের সাপেক্ষে অন্যান্য হাসপাতালেও সেটা ছড়িয়েছে।
বহু জায়গাতেই হচ্ছে, বিভিন্ন হাসপাতালেই হচ্ছে বহু চিকিৎসক সেই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। অনেক রোগী মারা যাওয়ার খবরও উঠেছে। আরজিকর হাসপাতাল থেকে বহু রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই অভিযোগ উঠেছে। তো এরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আরজিকর হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য, এবং পাশাপাশি আরজিকর হাসপাতালের চিকিৎসকদের এই কর্মবিরতি বা যে তারা আন্দোলন করছেন কাজ বন্ধ করে, সেটাকে তুলে নিতে বলেছেন এবং চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন। তো এখন সমস্যায় পড়ে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা, যদিও তারা এখন তাদের সিদ্ধান্ত জানায়নি। এদিন তারা একটি বৈঠক করেছেন বটে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পরে তারা কি করবেন, তারা আন্দোলন তুলে নেবেন কিনা, পরবর্তীকালে কি করবেন এই বিষয়ে এখনো সুনিশ্চিত সিদ্ধান্ত হয়নি। তবে অনেকেই মনে করছেন যে যারা এই জুনিয়র ডক্টরদের এই চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে খোঁজ খবর রাখেন, তারা বলছেন যে হয়তো বৃহস্পতিবার পর্যন্ত এই আন্দোলন চলতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বারে বারে অনুরোধ করেছেন যে আপনারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন, সিবিআই ইতিমধ্যেই তদন্তভার নিয়ে নিয়েছে, তো আপনারা এবার চিকিৎসা শুরু করুন, রোগীরা যাতে ফিরে না যায়, রোগীরা যাতে চিকিৎসা না পায়। তো এইটা হচ্ছে মূলত ব্যাপার ছিল। এখন সুপ্রিম কোর্টের এই আদেশের পরে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হবে এবং পাশাপাশি চিকিৎসকদের কাজে ফিরে যাওয়ার জন্য প্রধান বিচারপতি বেঞ্চ অনুরোধ করেছে। এখন চিকিৎসকরা পড়েছেন একটু ফাঁপড়ে, তারা যদি আন্দোলন চালিয়ে যান তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে অমান্য করা হবে, সেক্ষেত্রে শুক্রবার দিন পরবর্তী শুনানি রয়েছে। যদি তারা আন্দোলন চালিয়ে যান তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তখন কি বলে সেটা একটা দেখার বিষয় রয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশকে যদি তারা মান্য করেন তাহলে হচ্ছে তারা হয়তো আন্দোলন তুলে নিতে পারেন সাময়িকভাবে। তো এখন কি করবেন সেটা তারা খুব শীঘ্রই হয়তো তারা পরিষ্কার করে জানাবেন। তো এই ঘটনার পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি, হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্ট মোতায়েন করেছে, কোনো অসুবিধার কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী যদি নিরাপত্তা দিতে চায় এবং চিকিৎসক কর্মীরা যদি সেই নিরাপত্তা পায় তাতে তাদের কোনো অসুবিধা নেই। এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে হাসপাতাল চিকিৎসকদের কাজে যোগদানের জন্য, চিকিৎসকরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে সেই কাজে যোগ দেবেন তারা। আর তারা যদি না দেন তাহলে এটা মনে করা হবে তারা সুপ্রিম কোর্টকেও মানতে চান না, এরপরে কি হবে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। এইরকম একটা কমেন্ট করেছেন এবং কুণাল ঘোষ একই বলেছেন যে বহু গরিব রোগী তারা ফিরে যাচ্ছেন, তাদের হয়তো প্রাইভেট হসপিটালে চিকিৎসা করার মতো ক্ষমতা নেই, গরিব মানুষ প্রায় 10 দিন হয়ে গেল, 11 দিন হয়ে গেল তারা চিকিৎসা পাচ্ছেন না। তো তাদের স্বার্থের কথা ভেবেই হচ্ছে চিকিৎসকদের কাজে যোগদান করা উচিত এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বলেছেন তারা নিশ্চয়ই তাকে মান্যতা দেবেন। তো এই ধরনের প্রতিক্রিয়া তৃণমূলের তরফে এসছে এবং কুণাল ঘোষ বলেছেন যে এও বললেন যে ডাক্তাররা চিকিৎসকরা বা অনেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। তো জাস্টিসের যিনি যে একটা সর্বোচ্চ আদালত সেই সুপ্রিম কোর্ট এখন দায়িত্ব নিয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশকে নিশ্চয়ই সবাই মান্যতা দেবেন এবং একই সঙ্গে জাস্টিস পাওয়ার জন্য সিবিআই তদন্তভার নিচ্ছে, সিবিআইও নিশ্চয়ই যে বৃহস্পতিবার যে স্ট্যাটাস রিপোর্ট দেবে বা তারাও নিশ্চয়ই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশ করবে তদন্ত শেষ করে, এটাও তারা চান। এখন জাস্টিস দেওয়ার মালিক দুজন, কুণাল ঘোষের মতে যে একটা হচ্ছে সিবিআই যিনি যারা তদন্ত করছেন, আরেকটা হচ্ছে কোর্ট। তো সেক্ষেত্রে সিবিআই জাস্টিস দেবে বলে আমরা আশা করব, সিবিআই নিশ্চিতভাবে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেবে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেটা সকলে মানবে, এটাই আমরা আশা করব। সেটাই হচ্ছে জাস্টিস পাওয়ার সর্বোচ্চ জায়গা। তো এরকম একটা প্রতিক্রিয়া দিয়েছেন। এখন জানি না, তবে অনেকেই বলছেন, চিকিৎসক মনে অনেকে বলছেন যে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের পদক্ষেপের পরে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যদি চিকিৎসকরা আন্দোলন তুলে চিকিৎসা পরিষেবার কাজে যোগদান করেন তাহলে হয়তো অন্যত্র যারা আন্দোলন করছেন তারাও তাদেরকেও আস্তে আস্তে আন্দোলন তুলে নিতে হবে। কারণ শুধুমাত্র আরজিকর নিয়ে হয়তো চিফ জাস্টিস সেটা বলেছেন, কিন্তু চিফ জাস্টিস হয়তো চান না যে অন্য হাসপাতালও রোগী পরিষেবা ব্যাহত হোক এবং সেক্ষেত্রে সেই নিরাপত্তার দাবিতে যে আন্দোলন সেটা কতদূর আর দানা বাঁধবে এটা নিয়ে প্রশ্নচিহ্ন এখন দেখা দিয়েছে। যাই না শেষ পর্যন্ত চিকিৎসকরা কোন পথে হাঁটবেন, আদৌ সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানবেন কিনা নাকি সেটাকেও অমান্য করবেন, সেটা ভবিষ্যতের বিষয়। এবং এর পাশাপাশি আরেকটি যেটা বলে রাখি যে আরজিকর এই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়কে নোটিশ করে লালবাজারে তলব করেছিল এবং সুখেন্দু শেখর সেই নিয়ে হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচের জন্য এবং তার আশঙ্কা ছিল পুলিশ লালবাজারে গেলে গ্রেপ্তার করতে পারে। সেই নিয়ে মঙ্গলবার দিন রাজশ্রী ভরদ্বাজ বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের আদালতে শুনানি হয়। সেখানে যেটা জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফে কৌশলী জানিয়েছেন যে উনি যদি পোস্ট ডিলিট করে দেন সেক্ষেত্রে কলকাতা পুলিশ আর খুব একটা সে ব্যাপারে পদক্ষেপ করবে না এবং সুখেন্দু শেখরের আইনজীবীও জানিয়েছেন যে তারা পোস্ট ডিলিট করে দেবেন এবং দেখা গেছে যে মঙ্গলবার দিনই হচ্ছে সুখেন্দু শেখর রায় সেই পোস্ট ডিলিট করেছেন, যেই পোস্ট নিয়ে পুলিশের আপত্তি ছিল, যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি কর যে কলেজের মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি পোস্ট করেছিলেন। একইভাবে পুলিশি তদন্ত নিয়ে তিনি পোস্ট করেছিলেন। তো সেই পোস্টের নিরিখেই হচ্ছে রবিবার দিন তাকে তলব করা হয়েছিল। তারপরে তিনি সোমবার দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কি বলে সুরক্ষা কবচের জন্য। এখন হাইকোর্ট বলে দিয়েছে যে এটা যদি অ্যামিকেবলি সেটেলমেন্ট হয় সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ দেওয়ার কিছু নেই। তারা যদি পোস্ট তুলে নেয় এবং কলকাতা পুলিশ যদি সেই সামান উইথড্র করে নেয় তাহলে হাইকোর্টের এখানে হস্তক্ষেপ করার কোনো বিষয় নাই, যদিও সেটা বুধবার দিন আবার শুনানি হবে। কিন্তু ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় আইনজীবী জানিয়েছেন যে তারা পোস্ট ডিলিট করে দিচ্ছেন, পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে, সেই কারণে হয়তো আর কলকাতা পুলিশ পদক্ষেপ করবে না। তবে কলকাতা পুলিশ এই গুজব ছড়ানো, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানোর জন্য ইতিমধ্যেই হাজারটা পোস্টকে চিহ্নিত করেছে এবং 280 জনকে হচ্ছে সমন করা হয়েছে, তাদেরকে কল দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন, কাউকে হুমকি দিয়েছেন এইসব পোস্টের মধ্যে দিয়ে। যেসব গুজবের কোনো ভিত্তি নেই তাদেরকে অনেককেই ডাকা শুরু হয়ে গেছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কিসের ভিত্তিতে এই ধরনের পোস্ট করেছেন, তাদের হাতে কি প্রমাণ রয়েছে। এবং একজনকে ইতিমধ্যে সোমবার গ্রেপ্তারও করা হয়েছে, আপনারা জানেন। তো এই পদক্ষেপগুলো শুরু করার পর থেকেই দেখা যাচ্ছে যে অনেকেই আস্তে আস্তে সেই সব পোস্ট ডিলিট করা শুরু করে দিয়েছেন। যদিও যাদেরকে চিহ্নিত করা হয়েছে অনেকে দেখা গেছে যে কলকাতার বাইরে, বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে থেকে সেসব পোস্ট করা হয়েছে, সেখানেও পুলিশ হচ্ছে তাদেরকে খোঁজ করে বা তাদের চিহ্নিত করে তাদেরকে তলব করেছে। এবং এই তলব করা শুরু হওয়ার পর থেকেই হচ্ছে সমাজ মাধ্যমে কোট আনকোট বিপ্লবী যারা, তাদের পোস্ট ডিলিট শুরু হয়েছে এবং অনেকের বিপ্লব কিছুটা হলেও বন্ধ হয়েছে। এখন নানান ধরনের তারা নানান পরামর্শ, নানান জাস্টিসের কথা, অনেক কথা বলছেন, কিন্তু যে ধরনের গুজব যেগুলো বিভিন্ন যা রাজনৈতিক দলের অভিযোগ আছে, রাজনৈতিক দলের আইটি সেল থেকে করা হয়, মানুষ সেগুলো স্প্রেড করে, তার মধ্যে সমাজে সেগুলো মানুষের মধ্যে প্রভাবিত করে বলে অভিযোগ। তো সেই ধরনের পোস্ট অনেকটাই বন্ধ হয়েছে। অনেকেই ভয় পেয়ে গিয়েছেন যে গ্রেপ্তারি শুরু হয়েছে এবং পুলিশ তদন্ত করে তাদেরকে তলব করা শুরু করছে এবং কেন সেই পোস্ট করেছে সেই পোস্টের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। তো এবার কোনো কোনো ফেসবুক পোস্টে ইতিমধ্যেই দেখলাম কেউ কেউ আবার সতর্কবাণীও দিয়েছেন, এই ধরনের পোস্ট করবেন না, নির্যাতিতার নাম এবং হচ্ছে তার পরিচয় উল্লেখ করবেন না, তাহলেই হচ্ছে বিপদে পড়তে হতে পারে। এই ধরনের দেখলাম মঙ্গলবার দিন বেশ কয়েকটি পোস্ট সতর্কবাণী কেউ কেউ আর করেছেন। এখন জানি না হচ্ছে পুলিশ এবার পদক্ষেপ করা শুরু করতেই সমাজ মাধ্যমে সেই তথাকথিত কোট আনকোট বিপ্লবীরা সচেতন হয়েছেন কিনা সকলে। তবে অনেকেই যে ভয় পেয়ে গিয়েছেন সেটা বোঝা যাচ্ছে, কারণ অনেকেই পোস্ট ডিলিট করা শুরু করেছেন এবং গুজব ছড়ানোর ব্যাপারে এখন তারা সতর্ক হচ্ছেন। কারণ পুলিশ এবার পুলিশ যেটা বলছে যে আপনারা স্বাধীন দেশের নাগরিক, আপনারা পোস্ট করতেই পারেন, কিন্তু যেটা কোনো ভিত্তিহীন, যেটা নিয়ে বলে তার কোনো ভিত্তি নেই, সেই ধরনের ভিত্তিহীন পোস্ট ছড়ালে তাতে ক্ষতিকারক হয়, সেই বিষয়ে তারা হচ্ছে অগ্রসর হয়েছে। এবং অনেকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লোককে হুমকি দেওয়া শুরু করেছেন এই ইস্যুটাকে কেন্দ্র করে। পুলিশ এই ধরনের পোস্টের ক্ষেত্রেই হচ্ছে পদক্ষেপ করছে, সাধারণ মানুষকে ডাকছে না। যারা করছেন যারা সমন পেয়েছেন তারা বুঝতেই পেরেছেন তারা কি করেছেন, এই জন্য অনেকেই এখন হচ্ছে সতর্কবাণী দিচ্ছেন। জানি না তারা কতদূর সংযত হবেন বা আগামী দিনে হবেন কিনা। সংযত হলে হয়তো এই ধরনের গুজব রটানো বন্ধ হতে পারে পুলিশের পদক্ষেপে। জানি না তারা এর থেকে শিক্ষা নেবেন কিনা। অন্তত সুখেন্দু শেখর রায় তো শিক্ষা নিয়েছেন বলেই মনে হচ্ছে, পোস্ট যেহেতু ডিলিট করেছেন, সুখেন্দু শেখর রায়ের মতো অন্যরাও শিক্ষা নেবেন কিনা তার জন্য আমরা অপেক্ষা করব আগামী দিনে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।